সেটা হচ্ছে অ্যানসারিং কোশ্চিন। এই যে ওপেন এন্ডেড কোশ্চিন দেখতে পাইছেন? এই যে ওপেন জি এন্ডেড স্যার। কোশ্চিন না, এটাই হচ্ছে আপনাদের 2 নাম্বার। হ্যাঁ, আপনারা আগামী ক্লাসে এই 2টা ভিডিও দেখবেন, ক্লিয়ার কিনা দেখবেন, লেখা আছে ওপেন এন্ডেড কোশ্চিন। হ্যাঁ, এই ওপেন এন্ডেড কোশ্চিনের এই 2টা ভিডিও দেখবেন, ক্লিয়ার। আগামী ক্লাসে আপনাদের প্যাসেজ থেকে প্র্যাকটিক্যালি এগুলো দেখিয়ে দেবো কিভাবে খুঁজে খুঁজে বের করতে হয়, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা স্যার। ওকে, এবার আসেন হচ্ছে ইনফরমেশন ইয়ে ইনফরমেশন ট্রান্সফারের সম্ভবত আপনাদের ভিডিও নেই এখানে। হ্যাঁ, আর ভিডিওর দরকারও হবে না, খুব স্যার সহজ টপ। কোন ক্লাস দেখবো? এতক্ষণ কই ছিলেন আপনি? এই দেখেন, এই ক্লাসটা দেখবেন, এই যে ওপেন এন্ডেড কোশ্চেন পাইছেন? ওপেন এন্ডেড কোশ্চেনে দেখবেন 2টা ক্লাস আছে, 2টাই লেকচার ক্লাস কিন্তু। এই 2টা ক্লাস দেখবেন, ওকে? জি স্যার। স্যার তিন আপনাদের ওই যে নম্বরটা ডক দেখাই ফাইল। দেন আজকে। হুম। আজকে 3 নম্বরটা দেখাই দেন, আজকে যেহেতু ক্লাস নেই। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান, এত ব্যস্ত হচ্ছেন কে ভাই? আমাকে শেষ করতে দেন কথা, স্যার দেখাবো তো। বহুত ক্লাস আছে, ক্লাস নেই মানে? ইংলিশ ফার্স্ট পেপার। দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এগুলা তো করা আছে, যেগুলো করা নাই সেগুলো থেকে দেখাই। হ্যাঁ, এই দেখেন, শুরু করি। খেয়াল করেন, এই যে এই জায়গাতে খুব ভালো করে বুঝে নেবেন, ঠিক আছে? এটা একদমই সহজ, আপনার প্যাসেজ কমন পাওয়া লাগবে না, এমনি চোখ বন্ধ করে পেয়ে যাবেন। কিন্তু এখানে কয়েকটা শর্ত আছে, খুব ভালো করে বুঝে নেন। সেটা হচ্ছে এই যে এখানে থাকবে হু হোয়াট, মানে সাবজেক্টের ঘর এটা। আর যেখানে ইভেন্ট লেখা থাকবে তার নিচে ভার্বটা হবে। আর টাইম বা এখানে হোয়েন লেখা থাকতে পারে, টাইমও লেখা থাকতে পারে, আবার এরকম হোয়েন লেখা থাকতে পারে। আর এখানে প্লেস স্যার অথবা হোয়ার লেখা থাকতে পারে। হ্যাঁ বলেন। স্যার কয়েকটা তো মেলে না স্যার। স্যার আগেই অনেকগুলো ফাল করছি মারলে তো। হবে? কয়েকটা মেলে না সেটা পরে হিসাব, আগে দেখেন কিভাবে করবেন, কিসের মেলে না। স্যার মিলে আরো হাইটি একবারে বেড়াবে, বুঝেন নি? আগে আগে কথা বলেন না, জি আগে কি বলি ভালো করে শোনেন, বোঝেন, তারপরে কথা বলবেন, ঠিক আছে? জি, স্যার। মিলবে না যাবে কোথায়? শোনেন, দেখেন এখানে হচ্ছে উইলিয়াম ওটসর বর্ন। এখানে কি লাগবে, যে টাইমের ঘরে গ্যাপ আছে, প্রথমটা দেখেন স্পেশালিটি। স্পেশাল, শুনতে পাচ্ছেন? কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে প্রথমে দেখেন এখানে বর্ন, আর এখানে কি লাগবে, টাইম। এবার ওই প্যাসেজের মধ্যে চলে যান, দেখেন সুন্দর করে দেখেন, হি ওয়াজ বর্ন কত, এই যে হচ্ছে 1900 কি 1770। 1770। ওকে, তাহলে এখানে লিখে দেন ইন, কই জানি, আর কয়েকটা করে, অনেকগুলো বোর্ড করাবো আজকে, দেখেন 17, এটাই তো নাকি? জি স্যার। জি স্যার। 1770 লেখা দেখা যায় ঠিকঠাক? জি স্যার দেখা যায় স্যার, একটু বড় করেন স্যার, একটু আচ্ছা ছোট দাঁড়ান, দেখা যায় স্যার। দেখেন, ওই আল্লাহ। এরপরে দেখেন, এরপরে কি বলে, এরপরে গ্যাপ আছে প্লেসের জায়গায়। তাহলে হি গ্র্যাজুয়েটেড, কোথা থেকে গ্র্যাজুয়েট করেছে সেটা খুঁজে বের করেন। এই গ্র্যাজুয়েটেড শব্দটা পাবেন সুন্দর করে, দেখেন
হি গ্রাজুয়েটেড কই খুঁজেন খুঁজেন আপনারা খুঁজেন। নিচে মনে হয় স্যার, এই যে পাইছেন? স্যার। এই যে গ্রাজুয়েটেড, পাইছেন? স্যার জি ওকে, স্যার। কত সালে? এটা কি লাগবে? ওই যে হচ্ছে স্থান লাগবে কোন জায়গা থেকে? কোন জায়গা থেকে? ফ্রম দ্যাট কলেজ, মানে ওই যে ইয়ে কলেজ। দেখেন, হি ওয়েন্ট টু সেন্ট জনস কলেজ ক্যামব্রিজ অ্যান্ড গ্রাজুয়েটেড ফ্রম দ্যাট কলেজ, মানে ওই কলেজ থেকেই। তাহলে এই যে এইটা টু সেন্ট জনস কলেজ ক্যামব্রিজ, ব্যাস এই পর্যন্ত নিয়ে নেবেন। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তারপরে দেখেন কে, এই যে লিরিক্স ব্যালার্ডস, দেখেন লাইরিক্স ব্যালার্ডস, এই শব্দটা খুঁজে বের করেন এবং এই কাজটা কে করেছে তার নামটা এই জায়গায় বসবে। খুঁজেন লাইরিক্স ব্যালার্ড, তাই লাইরিক্স কই খুঁজেন। কি বা কে? কে বাকে, হ্যাঁ, কি বাকে লাইরিক্স ব্যালার্ড কই জানি। স্যার কে ওই যে নিচে 1798 এর ওই জায়গায়। 1798 কই, এই যে জি 98, স্যার, এই যে জি লাইরিক্স স্যার, ব্যালার্ড এই কে। যে। দে জয়েন্টলি পাবলিশড, দে জয়েন্টলি মানে দুজন ব্যক্তি তাইলে নাকি? কে কে? জি স্যার। তাহলে একটু পড়তে হবে আগে থেকে। উম, এখানে লোক আজ কয়জন? দুজন না? উইলিয়াম ওটসো তার কে? আর তার বন্ধু। ওই দুজনের নামই দিতে হবে। কে কে আছে? উইলিয়াম ওটসো, আরেকজন কে? স্যার আরেকজনকে দেখতে। দাঁড়ান, এই যে মিল্টন মনে হয় নাকি? হি লার্ন পোয়েট্রি অফ মিল্টন অ্যান্ড শেক্সপিয়ার ফ্রম হিজ ফাদার, হি দ্যাট বিকেম ডিপেন্ডেন্ট রিলেটিভস, হি কন্টিনিউড স্টাডি poem John's College, graduated from the college, then friends working friends to France and Italy. He spent next year while France he fell. French women attitude valiant. He was greatly influenced by the French Revolution in 1791. He had a close friendship with another romantic poet, is Samuel Taylor. বুঝছেন নি? স্যামুয়েল টেইলর আরেকজন, ওরা দুজন মিলেই এটা হচ্ছে বের করেছিল। তাহলে এখন আমরা বলবো হচ্ছে উইলিয়াম ওটসোথ কই জানি, উইলিয়াম ওটসোথ অ্যান্ড তারপরে হচ্ছে কই স্যামুয়েল টেইলর। কি বুঝলেন কি না? আচ্ছা স্যার, স্যারের যে 3 নাম্বারটা স্যার, এখানে 2 না নিলে কি হবে? এখানে একটা ব্যাপার আছে, আমি কয়েকটা করাই, সেটা হচ্ছে এখানে তো আর অন্যগুলো দেওয়া নেই, আপনাদেরকে জি ফলো স্যার। করতে হবে অন্যগুলো কিভাবে দেওয়া আছে। কখনো এই যে এখানে আমরা ইন 1770 করলাম তাই না? জি স্যার। 70 করলাম। এখন এখানে বাকিগুলো তো দেওয়া নেই, যদি পরবর্তী যেখানে দেওয়া আছে সেগুলা যদি প্রিপোজিশন থাকে তাহলে দিতে হবে, যদি দেওয়া না থাকে তাহলে দিতে হবে না। বুঝতে ও পেরেছেন? আচ্ছা স্যার। এরকম। আচ্ছা, তারপরে হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন, সময়ের জায়গায় গ্যাপ। ফ্রেঞ্চ রেভলিউশন কখন হয়েছিল দেখেন, ফ্রেঞ্চ রেভলিউশন, ওই রেভলিউশন শব্দটা খুঁজে বের করেন। রেভুলেশন স্যার ওই যে 1791। 1791 গ্রাজুয়েটেড দেন কই? স্যার এই যে স্যার জায়গা। নিচে। স্যার তার উপরের লাইনে। উপরের লাইনে গ্রাজুয়েটেড, তারপর স্যার নিচে। স্যার আমার থেকে 91 সব। ওই যে ফ্রেঞ্চ, এটা রেভলিউশন শব্দটা স্যার বের করেন, এই যে রেভলিউশন স্যার নিচে স্যার। জি স্যার। পেয়েছি। তাহলে হি ওয়াজ গ্রেটলি ইনফ্লুয়েন্সড বাই দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, এই যে তাহলে 1991, 1791, ব্যাস জি তাহলে লিখে স্যার। দেন ইন 1791। বুঝছেন নি ব্যাপারটা? জি স্যার। এই আমি আপনাদেরকে একটু উপরে নিয়ে যাই, উপরে করাই দিয়েছিলাম গত ক্লাসে, ওই যে ফার্স্ট ব্যাচে করাইছিলাম, ওইখান থেকে দেখেন আরো ভালো বুঝবেন। দেখেন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, খেয়াল করেন। ও এখানে তো আবার বোঝা যাবে না কোনটা গ্যাপ, ও আচ্ছা বোঝা যাবে যাবে। দেখেন এই যে এখানে আসেন, বন, এখানে কি দেখেন কিচ্ছু সাবজেক্ট টাবজেক্ট দেওয়া নাই, বম রামগঞ্জ, এখানে সময় দেওয়া আছে। এখন দেখেন নিচের এই সালগুলোতে কি প্রিপোজিশন দেওয়া আছে? না স্যার। তাহলে এই না জায়গায় তো স্যার। আমরা প্রিপোজিশন ব্যবহার করব না। বুঝতে পেরেছেন?
তাহলে দেখেন কত সাল, এটা পেয়ে যাবেন খুঁজে। সেটা ভুল হবে? হ্যাঁ হ্যাঁ। করলে কি স্যার সেটা ভুল হবে? হ্যাঁ ভুল হবে, আপনাদেরকে এটা ফলো করতে হবে। এই দেখেন লেখা আছে কমপ্লিট দ্য টেবিল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, উপরে প্যাসেজ থেকে এগুলো ইয়ে করবেন। নিয়মটা হচ্ছে কিনা আপনারা ফলো করতে হবে যে কোনটা কিভাবে দেওয়া আছে। এখানে যদি ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে তাহলে আপনাকে ভার্বের পাস্ট ফর্মই লিখতে হবে। বুঝতে পেরেছেন? আরো কয়েকটা করে দেখেন, আপনি বুঝে যাবেন ক্লিয়ার। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। মিল্টন এটা দেখেন। দেখেন এই যে হু, হোয়াট, ইয়ার, ইভেন্ট, হয়ার আর হুম। হুম মানে কাকে, খেয়াল করেন। তাহলে প্রথম কথা হচ্ছে মিল্টন বর্ন। এই যে মিল্টন জন্মগ্রহণ করছেন কত সালে, তাহলে এই বর্ন শব্দটা খুঁজে বের করেন মিল্টনের কাছে দিয়ে। তাহলে মিল্টন ওয়াজ ওয়ান অফ দ্য ফেমাস পোয়েট, হি ওয়াজ বর্ন এই যে ডিসেম্বর, কি লাগবে এখানে, সময় লাগবে তাই না? এখন এইগুলাতে কি দেখেন ই দেওয়া আছে, প্রিপোজিশন দেওয়া আছে? না স্যার। তাহলে আমরা এটাতেও দেবো না, এটাতে শুধু ওই সালটা নিয়ে এসে বসাই দিব। আপনারা খেয়াল করবেন যে মানে বাকিগুলা কিভাবে দেওয়া আছে। আর যখন বাকিগুলা দেওয়া থাকবে না, হ্যাঁ, তখন ইচ্ছা মতো দিবেন, অসুবিধা নাই। প্রিপারেশন দিলে দিবেন, না দিলে নাই দিবেন। এবার দেখেন হি, এম এ, হয় আর কোথা থেকে এ দেন, দেখেন শুধু স্থানের নামটা দেওয়া আছে, এর আগে কোনো আর্টিকেল প্রিপারেশন দেওয়া আছে? না স্যার। তাহলে এখানেও আমরা শুধু ওই স্থানটাই বসাবো। তাহলে এম এ ডিগ্রি কোন জায়গায় দেখেন, খুঁজেন এম এ কেরালা ইউনিভার্সিটি হি ওয়েন্ট টু এম এ ডিগ্রি ফ্রম দ্যাট ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি। ক্লিয়ার? স্যার ব্যাস, জাস্ট খালি লিখবেন ক্যামব্রিজ ইউনিভার্সিটি। আচ্ছা, তারপরে হচ্ছে 3 নম্বরে আসেন। হি, এই তো এই যে ম্যারিড, এখানে লিখবে হুম। হুম মানে কাকে, কাকে বিয়ে করেছিল, ম্যারিড শব্দটা বের করেন তাহলে পেয়ে যাবেন। ম্যারিড খোঁজেন। নিচে স্টাডি ফরেন, হি ম্যারিড, এই যে ম্যারি পাওয়েল, এই লোকটার নাম, এই মহিলার নাম নিয়ে এসে এখানে বসাই দেন, শেষ। একদমই সহজ, একদম মানে প্যাসেজ জীবনে কোনোদিন পড়েননি তাও পারবেন। এই যে পাবলিশড লন্ডন, 67 সালটা খুঁজে বের করেন, তাহলে কে পাবলিশ করেছে ওইটা এমনি পেয়ে যাবেন। 1667 বের করেন। 1667 কই, 66, ও এখানে আবার হিসাব করতে হবে, বুঝছেন নি? জি স্যার। স্যার এই জায়গায় বাট ইট ওয়াজ পাবলিশড 4 ইয়ার্স লেটার, হ্যাঁ 4 ইয়ার্স লেটার। তাহলে 63 আর 4 বছর, তাহলে হচ্ছে 66, 67 হলো না? জি স্যার স্যার। তাহলে এটা কে করেছে? করছে বলি। উপরে যান, হি ম্যারিড, এখন তো মিল্টন ছাড়া আর কেউ নাই। জি স্যার। হি ফিনিশড কম্পোজিং দি ইপিক প্যারাডাইস লস্ট, প্যারাডাইস লস্ট হচ্ছে মিল্টনের। বাট হিজ ওয়াইফ ডাইড এত হিম 3 years, so he married second time in 1656, but 2 years after his second wife also died. সাধারণ বউ মারি যায় লোকটার। Of all his works, Paradise Lost is said to be his greatest. He finished composing this epic এত, but it was published, পাবলিশ হয়েছে 4 বছর পরে, মানে 67 সালে। তাহলে এটা কে লিখছিল? ও কোনটা পাবলিশড হয়েছিল? ওই যে প্যারাডাইস লস্ট। স্যার কই জিনিসে প্যারাডাইস লস্ট? স্যার ওই যে নিচে। জি স্যার এই যে প্যারাডাইস লস্ট, বুঝতে পেরেছেন? এই জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে মিল্টন ডাইড, সময় লাগবে, কত সালে মরে গেছে? মারা এই যে 1674 সালে। কি বুঝতে পারছেন কিনা? শুধু খেয়াল রাখবেন ওপরগুলো, আমি আরো করে করে দেখাই, বুঝেন? স্যার তারিখ গুলো লিখতে হবে না স্যার? না না না, এই যে তারিখ তো এখানে বাকিগুলাতে নাই, বুঝছেন কিনা? একটু ফলো করবেন এইগুলা, যেগুলা দেওয়া থাকবে সবগুলাতে তার গ্যাপ থাকবে না, একটা একটা গ্যাপ থাকবে। যেখানে দেওয়া থাকবে না কিছু আগে পড়ে, সেই ক্ষেত্রে ইচ্ছা মতো দিয়েন, তারিখ ব্যবহার করলে করবেন, না করলে না করবেন, কিন্তু যেগুলো দেওয়া থাকবে বাকিগুলা দেখবেন, ঠিক আছে? আচ্ছা, পরেরটা দেখেন।
পরেরটা হচ্ছে কই জানি, এই যে এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। টাইম, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ বর্ন ইন। এটা খুশি কবিরের মতো থাকবে, দেখো না চুল এরকম বয় কাট করে ফেলবা, সব চুল সাদা, এখানে এত বড় একটা টিপ করবা, কাহিনী শেষ, কোনো সাজবে। আমার খুশি কবির এত ভালো লাগে, ওনার গেট আপটা একটা মানে ওনার এই কারা কমনি গল্প করলে বাইরে যাই করেন। দেখেন তাহলে বর্ন কত সালে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বের করেন, একদম সহজ জিনিস এটা, বুঝছেন? মানে চোখ বন্ধ করে 5 মার্ক পেয়ে যাবেন। কই জানি বর্ন খুঁজে বের করেন। ওয়াজ বর্ন ইন ডিফারেন্ট প্লেসেস বাট দেয়ার অ্যাক্টিভিটিস, ও দ্য গ্রেট মেন ওয়ার বর্ন ইন ডিফারেন্ট প্লেসেস। 4 5 লাইন 5 নাম্বার 5 নাম্বার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ ওয়ান অফ দোজ, নিচে নিচে লাইন তার নিচে হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেট স্কলার ওয়াজ বর্ন ইন জুলাই কত সালে, এই যে শুধু সালটা নেবেন। 1885 সালে। হ্যাঁ 1885 সালে, ব্যাস হয়ে গেল 1885। এবার দেখেন এরপর হচ্ছে ইভেন্ট অ্যাক্টিভিটি হয়ার, ওকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অবটেন বিএ ডিগ্রি, এই যে হোয়েনের জায়গায় এখানে প্রিপোজিশন দেওয়া আছে না, খেয়াল করেন বাকিগুলোতে প্রিপোজিশন দেওয়া আছে না, জি স্যার। এইটাতে প্রিপোজিশন দিতে হবে এখন। তাহলে এই বিএ ডিগ্রি লাভ করে কখন, দেখেন বিএ ডিগ্রি হি পাস্ট ইজ এন্ট্রেন্স, এই বিএ ডিগ্রি 6 years later, এই দেখেন এটা একটু হিসাব করতে হবে, হ্যাঁ। হি পাস্ট হিজ এন্ট্রেন্স এক্সামিনেশন ইন 1904 অ্যান্ড অবটেন হিজ বিএ ডিগ্রি 6 years later। তাহলে এই 1904 সালে হচ্ছে এর 6 বছর পরে, ক বছর হলো তাহলে, 6 4 1910 নাকি, জি স্যার। এই তাহলে 1910 করেন, এই হচ্ছে ইন 1910, বুঝছেন? আচ্ছা স্যার হিসাবটা একটু আরেকবার বলেন। এই দেখেন এই লাইনটা একটু পড়েন, সেটা হচ্ছে কই গেল, স্যার এরকমই তো আরেকটা ছিল না স্যার? হ্যাঁ এরকম যে হিসাব করে বের করলাম, সেটা হচ্ছে কই কই, এই দেখেন হি পাস্ট হিজ এন্ট্রেন্স এক্সামিনেশন ইন 1904, 1904 সালে ইন্টারমিডিয়েট পাস করে, অ্যান্ড অবটেন হিজ বিএ ডিগ্রি 6 years later, এই যে 6 years later মানে 6 বছর পরে, 6 বছর পরে বিএ পাস করে, ঠিক আছে? তাহলে এই যে 1904 সালে ইন্টার পাস করে, তারপরে তার 6 বছর পরে বিএ পাস করে, তাহলে 1904 থেকে আরো 6 যোগ করেন, কত? 1910, 1980 জি স্যার। 10, 1910 1910, 1994 সাল, 4 সাল থেকে আরো 6 সাল, স্যার তাহলে আমি 10 সাল। 1974 সাল ধরছি। আচ্ছা এবার দেখেন হি জয়েন্ট অ্যাজ এ প্রফেসর ইন 1921, এই 1921টা খালি খুঁজে বের করেন, তাইলেই পেয়ে যাবেন। কোথায়? হ্যাঁ তাইলে কোথায় পাবেন, কোথায়? হ্যাঁ 19, আর তার আগে দেখে নেন এখানে যেটা দেওয়া আছে সবর্ণ ইউনিভার্সিটি প্যারিস, এটুকু দেওয়া আছে, আমরা শুধু ওইটুকুই দিব স্থানটা। 1921 খুঁজেন, 1921 21 21 28 21, এই যে স্যার ওই যে উপরে উপরে। জি স্যার। এ লেটার জয়েন দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, এটা না, অ্যাজ এ প্রফেসর, জি এই স্যার। লেখেন খালি দি ইউনিভার্সিটি অফ ঢাকা, ইউনিভার্সিটি অফ ঢাকা দিলে হয়েছে, ইউনিভার্সিটি অফ ঢাকা, বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা তারপরে দেখেন এই 1928 সাল বের করেন, খুঁজে পেয়ে যাবেন। তাহলে কি করেছে সে, এটা ইভেন্টের ঘটনা, মানে ভারটা লাগবে। 1928 সালে দেখেন কি করেছে, 1928 সাল হচ্ছে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য ডক্টরেট ডিগ্রি ফ্রম দ্য সবর্ণ ইউনিভার্সিটি প্যারিস 1918, তাহলে এই যে অ্যাওয়ার্ডেড দ্য ডক্টরেট ডিগ্রি, স্যার শুধু ডাক্তারের ডিগ্রি লিখলে হবে না? না না এটা তো ইভেন্ট, এই যে অ্যাক্টিভিটি, এখানে ভার্ব হয়েছে না, দেখেন ভার্ব। আমরা বরং এখানে একটা জিনিস বাদ দিলাম, আপনারা খেয়াল করেন, এখানে দেখেন অবটেন বিএ ডিগ্রি, জয়েন্ট অ্যাজ এ প্রফেসর, তারপরে এই এখানটাও আপনাকে ভার্ব দিয়ে শুরু করতে হবে, অ্যাওয়ার্ডেড দ্য ডক্টরেট ডিগ্রি, বুঝতে পেরেছেন? জি স্যার।
স্যার ইভেন্ট আর অ্যাক্টিভিটি স্যার এইটা মানে কি স্যার? এটা হচ্ছে ভার্বের কাজ, ইভেন্ট মানে ঘটনা, অ্যাক্টিভিটি মানে কাজকর্ম। যখন দেখবেন ইভেন্ট বা অ্যাক্টিভিটির ঘরে এগুলা সবসময় ভার্ব হয়, বুঝছেন? হু হোয়াটে সাবজেক্ট হয়, ইভেন্ট অ্যাক্টিভিটিতে ভার্ব হয়, হোয়েনে সময় হয়, আর হয়ারে স্থান হয়। বুঝলেন নি? ওকে স্যার। ওকে, এবার দেখেন 1953 সাল, এই 1953 সাল খুঁজে বের করেন। 1953, এই যে কি পাবলিশ করেছে, এই যে দেখেন, সেটা হচ্ছে ওয়েল অ্যান্ড হিস্ট্রি অফ বেঙ্গলি লিটারেচার ওয়াজ কম্পোজড বাই হিম অ্যান্ড ইট ওয়াজ পাবলিশড 1953। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে বাংলা সাহিত্যের কথা, বুঝছেন? এইটা পাবলিশড হয়েছে। ওইগুলো স্যার সুন্দরভাবে আগে দুই ইতে স্যার আটকে থাকে। এই যে বাংলা সাহিত্যের কথা ওয়াজ আর পাবলিশড। সাবজেক্ট বস্তুবাচক তারপরে ব্যক্তিবাচক দুইটাই হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, এই যে হু বা হট লেখা আছে এই জন্য। ও স্যার, আমরা শুধু পারতাম ব্যক্তিবাচকই হয়। না না, ব্যক্তি বস্তু দুটাই হতে পারে, ঠিক আছে? স্যার এখন এই যে পাবলিশড, ওয়াজ পাবলিশড মানে বাংলা সাহিত্যের খেলা ওয়াজ পাবলিশড ইন 1953, 1953 সালে প্রকাশিত হয়েছিল। আচ্ছা, তারপরে দেখেন এটা হয়ে গেল। আরেকটা দেখেন, সহজ জিনিস, বুঝছেন? হ্যালো স্যার, নমস্কার। আমি রাহুল বলছিলাম। স্যার হ্যাঁ, কেমন আছেন? এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ স্যার। আজকে আমাদের রেজাল্ট দিছেন স্যার? না, রেজাল্ট দিনেই আজকে, কবে দিবেন স্যার? আগামী ক্লাসে দেবো ইনশাল্লাহ। ওকে স্যার। আচ্ছা, এটাতে তো ফ্লো ইনফরমেশন ট্রান্সফার নাই, এবার দেন। ও আছে তো, এই যে এইটাতে। স্যার স্যার হুম, আজকে আমরা এই টপিকটা শেষ করে দেই স্যার। এগুলো তো আমরা বাড়িতে করতে পারবো স্যার। হ্যাঁ, একদম তা তো স্যার। বটে। আরেকটা করাই, তাইলে মোটামুটি আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? জি স্যার। এই দেখেন, সেটা হচ্ছে গ্রেটেস্ট ওয়ার্ক, সবচেয়ে বিখ্যাত কাজটা কি, এটা আমরা পরে খুঁজে বের করি, আগে এগুলা বের করি। দেখেন হু হোয়াট ডেট ইয়ার, দেখেন এগুলাতে কিন্তু প্রিপারেশন দেওয়া আছে, আছে না? জি তাহলে স্যার। বাকিগুলো তো আমরা প্রিপারেশন দেব। আচ্ছা, এখন মিল্টন স্টাডিড, মিল্টন স্টাডিড কোথায় এবং কখন, খুঁজেন। মিল্টন ওয়াজ ওয়ান অফ দ্য পয়েজ, হি ওয়াজ বর্ন লন্ডন, অ্যাট দ্য এজ অফ 17 হি ওয়েন্ট টু ক্যামব্রিজ ইউনিভার্সিটি ফর স্টাডি। দেখেন স্টাডি করছে কোথায়, এই যে he went to Cambridge University for study and after 7 years of study he took MA degree from that university। তার মানে সে হচ্ছে, এর একটা আমার কাহিনী আছে, খুব ভালো করে বুঝে নিয়েন। হ্যাঁ, আগে আমরা লিখি হচ্ছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি, এটা একটু বুঝেন, এটা যোগ বিয়োগ মাঝে মাঝে করা লাগবে, ঠিক আছে? প্লেসটা এই যে হচ্ছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি। আচ্ছা, এরপরে ডেটটা দেখেন, ডেটটা হচ্ছে অ্যাট দ্য এজ অফ 17, খেয়াল করেন, সেটা হচ্ছে জন্মগ্রহণ করছে 1608 সালে। হ্যাঁ, 17 বছর বয়সে সে ইতে গেছে, ওই যে ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে গেছে। তাহলে এই সালটা কখন হবে? 1608, এর সাথে 17 যোগ করেন, কত হয়? 25। স্যার 25। 1625। 1625, গুড। স্যার তাহলে এখানে আমরা দিব হচ্ছে ইন 1625। এরপরে হচ্ছে মিল্টন, এই 32 সাল খুঁজে বের করেন। এরপর ঘটনা কি করেছে সেটা লাগবে। 1632, 1632 কই? আচ্ছা, এখানে মনে হিসাব করা লাগতে পারে। ডিগ্রি দ্য নেক্সট ইয়ার, নেক্সট 6 ইয়ার্স, এই যে দি নেক্সট 6 ইয়ার্স, তাহলে এখানে 16 কত ছিল? 25। 25। হ্যাঁ, তাহলে 25 আর 6 বছর কত হয়? 31 হয় না? তাহলে যে 32 সাল। হি স্পেন্ট অ্যাট হরতন ইন আনপ্রফেশনাল স্টাডি ইন, তাইলে আমাদের হিসাবে ভুল হয়নি তো? এটা হিসাব করেন আরেকবার। 1608 আর 17 বছর বয়স, তাহলে তো 31ই হয় না? স্যার ঠিকই আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আফটার 7 ইয়ার্স, ও এই যে এইটা আফটার 7 ইয়ার্স, ঠিক আছে? হ্যাঁ স্যার। 7 ইয়ার্স, তাহলে 32 আন, এবার 25 আর
7 বছর হুম আফটার 7 ইয়ার্স অফ স্টাডি হি টুক MA ডিগ্রি ফ্রম দ্য ইউনিভার্সিটি। তাহলে ওই যে টুক MA ডিগ্রি এটাই তো মানে ঘটনা। বুঝতে পেরেছেন ঘটনাটা? কই জি স্যার। 1632 সালে হচ্ছে এই টুক MA ডিগ্রি। ওকে, আচ্ছা তারপরে হচ্ছে 58 সালে কি ঘটেছিল ঘটনা বলেন। 58 সাল, 58, 56, এই যে 2 ইয়ার্স লেটার আফটার হিজ সেকেন্ড ওয়াইফ। 56 সালে ওর দ্বিতীয় বউ মারা যায়, ওর 2 বছরে মানে 58তে হয়। তারপরে সেকেন্ড ওয়াইফ অলসো ডাইড, তার দ্বিতীয় স্ত্রী মারা যায়। ওকে, আপ 2 ইয়ার্স আফটার দিস সেকেন্ড ওয়াইফ অলসো ডাইড। 2 বছর পরে এটা ডাইড। তারপরে হচ্ছে এই দিসটা বাদ দেন, সেকেন্ড ওয়াইফ অলসো ডাইড, তাইলে হইল। মিল্টন ডাইড কত সালে? লাস্টে স্যার 1674 সালে। এই ইন 1674। কি এই বলেন 3 নাম্বার নেওয়ার প্রবলেম আছে কিনা? ও গ্রেটেস্ট ওয়ার্ক, স্যার এটা তো এই যে এটা দেখেন গ্রেটেস্ট ওয়ার্ক। এই মিল্টনের কি, মিল্টনের গ্রেটেস্ট ওয়ার্ক কি? ওই যে প্যারাডাইস লস না, দেখলাম আর একবার, এটাই তোর গ্রেটেস্ট ওয়ার্ক, প্যারাডাইস লস্ট। বলেন 3 নাম্বার নেওয়ার প্রবলেম আছে কিনা? 4 নাম্বার। এটা এটা 3 নাম্বার টপিক না কয় নাম্বার? 3 নাম্বারই তো। স্যার 4 এটা নাম্বার 4 টপিক নাম্বার স্যার, 4 আছে। নাম্বার। আরে না, আপনাদের 1 নাম্বারে হচ্ছে ই আসে, ও 4 নাম্বার না, 3 নাম্বার তো ফিলিং গ্যাপ, তাই না? স্যার 4 নাম্বার ঠিক আছে। ওকে, তাহলে বলেন এই 4 নাম্বার টপিক নেওয়ার প্রবলেম আছে? আপনি প্যাসেজ জীবনে কোনোদিন পড়েননি, নতুন পাইছেন, শুধুমাত্র ওই যে শাল টালগুলো খুঁজে বের করবেন, ওর আশপাশে দেখবেন পেয়ে যাবেন। শুধু আপনাকে মনে রাখতে হবে এটা, যে এই উপরে যে হিন্টসগুলো দেওয়া আছে, এই হিন্টসগুলো আপনাকে মনে রাখতে হবে। যেই এটা হচ্ছে সাবজেক্টের ঘর, এটা হচ্ছে কাজ কামের ঘর মানে ভার্বের ঘর, এটার সময়, এটা স্থান, তারপরে সাবজেক্ট, ওই উপরে দেখলেই বুঝবেন। বলেন এই ইনফরমেশন ট্রান্সফার নিয়ে কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, তারপরে আর কি, আর কি, আর কোনটা সমস্যা? স্যার সমস্যা তো কোনগুলো? আচ্ছা স্যার সামারি, 1 নাম্বারে যে লোভের থেকে আসে স্যার ওইটা দেখাবেন না। না ওইটার কোনো নিয়ম কানুন নাই, আপনাকে বাংলা অর্থ করে করে করতে হবে। বুঝলেন নি? এটার কোনো শর্টকাট বুদ্ধি নাই, আপনি বাংলা অর্থ করতে পারলে পারবেন, না পারলে পারবেন না। ঠিক আছে? এর আগে পরীক্ষায় আমার 2-3টা সেট ঠিক ছিল স্যার। হুম, এইটা আল্লাহ রাস্তায় ছেড়ে দিবেন, সোজা কথা শুনে নেন। এটা নিয়ে অত মাথা ব্যথা করার দরকার নেই। এটা আপনি পড়লেও যা পাবেন, না পড়লেও তাই পাবেন, সোজা হিসাব। এখন আর প্যাসেজ পড়ি পড়ি সময় নষ্ট করার কোনো দরকার নেই। আমি আপনাদেরকে একদম পুরোপুরি নিষেধ করে দিলাম, প্যাসেজ পড়ার দরকার নেই এখন আর। যা পড়েছেন জীবনে পড়েছেন, শেষ। যদি আপনার সমস্ত কিছু শেষ করার পরে সময় থাকে, তাহলে আমি আপনাদেরকে সাজেশনে যে প্যাসেজগুলো বলে দিছি, ওই প্যাসেজগুলো রিডিং করবেন। বুঝলেন? কারণ হচ্ছে আপনাদের যে 2 নাম্বার টপিক, এই যে অ্যান্সারিং কোশ্চেন, এই অ্যান্সারিং কোশ্চেন আপনার প্যাসেজ না পড়া থাকলেও আপনি পারবেন। বুঝতে পেরেছেন? এটা আগামী ক্লাসে আমি আপনাদেরকে একদম হাতে কলমে দেখাই দিব। যদি সুযোগ পান তাহলে শুধু প্যাসেজ একবার রিডিং পড়ে নেবেন, শব্দার্থগুলো শিখে নেবেন, এর মধ্যে যে শব্দার্থগুলো আছে সেই শব্দার্থগুলো দেখে নেবেন, কিন্তু অন্যান্যগুলো আগে ক্লিয়ার করবেন। বুঝতে পেরেছেন কি? কারণ এই প্যাসেজের জন্য আপনি এই 7 মার্ক, প্যাসেজের জন্য ধরেন এই 7 মার্ক বরাদ্দ। এখন এই প্যাসেজ কমন পাইলেও যে এটা পারবেন এর কোনো গ্যারান্টি নেই। বুঝতে পেরেছেন? 2-3টা স্যার, 2-3টা স্যার ঠিক জি হয়ে স্যার। যায়। হ্যাঁ, আপনি না পড়লেও যে 2-3টা হবে, পড়লেও 2-3টা হবে। আর এই 7 মার্কের জন্য আপনাকে 15টা প্যাসেজ এখন পড়তে হবে। স্যার এই জন্য এখনো সামনে আপনাদের অনেক পড়া আছে। হ্যাঁ বলেন। স্যার এখন একটু রিয়ারেঞ্জ করি স্যার, তাহলে আমাদের মানে 2টা টপিক শেষ হবে থানান আগে থান, হয়ে আর যাবে। একটা টপিক আছে আমি শিখাচ্ছি আগে, রিয়ারেন্স পরে। রিয়ারেন্স আপনাদের বেশ কিছু বোর্ড প্র্যাকটিস করাতে হবে। হ্যাঁ, আপনাদেরকে আরেকটা জিনিস শিখাই দিই, সামারি শেখানো হয়েছে? সামারি, না না স্যার। স্যার। হ্যাঁ সামারিটা হ্যাঁ শেখেন। স্যার আমার নেই। এই যে সামারিটা শিখে নেন। সামারির হ্যান্ড নোটটাকে বের করে দাঁড়ান। সামারির কিছু নীতিমালা আছে, এটা একটু, সামারির কি ইয়ে আছে নি? আমি আপনাদেরকে এখন বুঝাই দিই, তারপর আপনারা ভিডিওটা দেখে নিন পরে। হ্যাঁ, জি স্যার। জি স্যার।
এই যে সামারিটা খুব ভালো করে বুঝেন। সামারির একটা জিনিস আপনাদেরকে একটু লেখা দরকার ছিল। সামারিতে আপনাদের যে প্রশ্নটা থাকবে, হ্যাঁ, এই প্রশ্নতে কিন্তু একটা লাইন লেখা থাকবে। লাইনটা একটু মনে রাখেন ভালো করে। লেখা থাকবে হচ্ছে রাইট, লেখা দেখা যায় দি সামারি, সামারি ইন ইয়োর ওন ওয়ার্ডস, ওন ওয়ার্ডস, এই কথাটা লেখা থাকবে। নিজের মতো করে। হ্যাঁ, এখন এই কথাটা একটু ভালো করে বুঝেন, করে বড় হয় না তো। এই যে এই কথাটা লেখা থাকবে, বুঝছেন? জি স্যার। এখন আমাদের শিক্ষার্থীরা মানে আপনারা কি করেন, প্যাসেজের থেকে 5টা লাইন লিখে দেন, সঠিক কিনা? জি স্যার। জি স্যার। তাহলে কি আপনার নিজের ভাষায় লেখা হইলো? না স্যার। নিজের ভাষায় লেখা হইলো না। তার মানে আপনাকে স্যার যে মার্ক দেয়, 2-1 মার্ক দেয়, এটা পুরোটাই দয়া করে দেয়, আপনি মার্ক পাওয়ার যোগ্য না। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো নিজে নিজে লিখতে পারি না, এখন তাহলে আমরা করব কি? আমাদের তো ফ্রি হ্যান্ড রাইটিং এর অভ্যাস নাই। তো প্রথম কথা মনে রাখবেন, সেটা হচ্ছে আপনাদের সামারি, মূল প্যাসেজ যেটা হবে, সেই মূল প্যাসেজের 4 ভাগের 1 ভাগ হবে আপনার সামারি। সামারি মানে কি বলতে পারবেন কেউ? স্যার সারাংশ, সারাংশ। হ্যাঁ, সামারি অর্থ হচ্ছে সারাংশ বা সার সংক্ষেপ, সংক্ষেপ স্যার। মানে পুরো একটা ঘটনার সংক্ষিপ্ত রূপ, ঠিক কিনা? স্যার 3 ভাগের 1 ভাগ না স্যার? 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ। হ্যাঁ হ্যাঁ, 4 ভাগের 1 ভাগ হবে। এখন আমি একটা বুদ্ধি শেখাই দিই, সেভাবে করবেন। 4 ভাগের 1 ভাগ। এখন হ্যাঁ, লেখা গেল কই? দেখেন, এখন প্রশ্ন হচ্ছে কিভাবে কি করবেন। আমি নিজে নিজে লিখতে পারি না, কেমনে কি করব, এবং এর কিছু নীতিমালাও আছে। প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে এই লাইনটাকে লিখবেন। বলবেন আপনারা অন্যভাবে লিখতে পারেন, আমি আপনাদেরকে বলতেছি এভাবে লিখলেও হবে। তাছাড়া যদি কেউ অন্যভাবে লিখতে চান, অসুবিধা নাই। মানে আপনি যদি নিজে নিজে পুরোটাই নিজে নিজে লিখতে পারেন তাহলে তো খুবই ভালো। প্রথমে লিখবেন দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাস অ্যাবাউট। এই অ্যাবাউট এর হচ্ছে প্রত্যেকটা প্যাসেজের একটা মূল ব্যাপার আছে না? জি স্যার। যেমন মনে করেন, আমি আপনাদের দেখাই, এই যে এটা তো সামারি লিখতে হবে না, তাহলে বলেন তো এই প্যাসেজটা কার? সেই এটা শেরে দেখেন, বাংলা। শেরে বাংলা, শেরে বাংলা মানে একে ফজলুল হক, তাই না? ওকে, তাহলে আপনি জাস্ট এই জায়গাতে লিখবেন, আপনি এই জায়গাতে লিখবেন, এই প্যাসেজে এই জায়গাতে লিখবেন হচ্ছে অ্যাবাউট দ্য লাইফ অফ শেরে বাংলা একে ফজলুল হক। বুঝছেন? কি লিখবেন? এই জায়গাতে লিখবেন হচ্ছে লাইফ অফ। দি লাইফ অফ শেরে বাংলা, শেরে বাংলা। যদি আপনি এত নাও লিখতে পারেন, এটি তো অন্তত পক্ষে বুঝেছেন যে প্যাসেজটা শেরে বাংলার, তাহলে জাস্ট আপনি বলবেন দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাস অ্যাবাউট শেরে বাংলা। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, আরেকটু বলেন, আরেকটু বলেন হচ্ছে এই যে সামারি লিখতে হবে এটার, তাহলে এই প্যাসেজটা কার কনসে? উইলিয়াম ওয়াটসন। ওটসত, ব্যাস এইটুকু লেখেন, জি স্যার। উইলিয়াম ওটসত, অ্যাবাউট দ্য লাইফ অফ উইলিয়াম ওটসত, অথবা জাস্ট উইলিয়াম ওটসত। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তারপরে ধরেন আমরা বললাম এই যে সামারি, এটা কার প্যাসেজ? কার প্যাসেজ? জন মিল্টন। ব্যাস, তাহলে আমরা বলবো অ্যাবাউট জন মিল্টন। ক্লিয়ার? অ্যাবাউট দ্য লাইফ অফ জন মিল্টন অথবা অ্যাবাউট জন মিল্টন, এইটুকু। তাহলে বলেন আমরা প্রথম ওইটুকু পারবো কিনা, এইটা পারবো কিনা? জি স্যার পারবো। ওকে, গুড। এবার আসেন, এরপরে আপনি কি করবেন, ওই প্যাসেজ থেকে 5-6টা লাইন নিয়ে নেবেন, খুব ইম্পর্টেন্ট লাইন নেবেন। ইম্পর্টেন্ট লাইন বলতে প্রথম লাইনের দিকে প্রথম দিককার লাইনটা নেবেন, মাঝখানে 3 লাইন নেবেন, শেষের দিকে 1 লাইন নেবেন। এইগুলা নেওয়ার সময় কিছু জিনিস আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে, দেখেন এখানে লেখা আছে উপরের ফাঁকা জায়গাতে প্যাসেজ থেকে প্রধান 5টি বাক্য নিতে হবে, অথবা প্রথম লাইন, মাঝে 3 লাইন এবং শেষের লাইনের নিচে হবে। এই লাইনগুলো নেওয়ার সময় একটু পরিবর্তন করে নেবেন। পরিবর্তন করবেন কি? প্রথম যে কাজটা করবেন, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সগুলোকে সিম্পল করে দিবেন। যে সেন্টেন্সগুলো মনে করেন অ্যান্ড দিয়ে যোগ করা আছে, মানে সেন্টেন্সগুলোকে একটা বড় সেন্টেন্স ছোট করে দিবেন। কমপ্লেক্স সেন্টেন্স আছে বা কম্পাউন্ড সেন্টেন্স আছে,
আপনার সেন্টেন্সটাকে সিম্পল করে দিবেন। বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে একটা বড় সেন্টেন্স ছোট হয়ে গেল। আচ্ছা, আবার আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যেগুলো সিম্পল সেন্টেন্স আছে, ছোট ছোট সেন্টেন্স আছে, এবং 2-3টা সেন্টেন্স একসাথে যোগ করে দিবেন। এটা ওই যে অ্যান্ড, হোয়েন, টোয়েন দিয়ে মানে কম্পাউন্ড, মানে সিম্পল সেন্টেন্সগুলোকে আবার কম্পাউন্ড করে দিবেন। বুঝতে পেরেছেন? স্যার সব, হ্যাঁ এখানে বলেন। সেন্টেন্স নেওয়ার ক্ষেত্রে স্যার আমি একটা কাজ করি স্যার, সেটা হচ্ছে স্যার আমাদের 4 নম্বরে যে সেন্টেন্স গুলো সম্পর্কে বলা হয় না স্যার, হ্যাঁ হ্যাঁ সেই সেন্টেন্স গুলাই নেই আর কি স্যার। হ্যাঁ, সেই সেন্টেন্সগুলো, এটাও একটা ভালো বুদ্ধি, সেই সেন্টেন্সগুলো নিতে পারেন, কিন্তু ওই 4 নাম্বারে তো আবার একটা সিস্টেম আছে। 4 নাম্বারে তো সবসময় সেন্টেন্স আকারে থাকবে না। যেমন আমি একটা জিনিস দেখাই মানে স্যার, আপনাদের, জি স্যার। একটু মাথা খাটি লিখতে হবে। ধরেন এই যে ধরেন আমরা বললাম মিল্টন, এটা কি কোনো সেন্টেন্স হয়েছে? দেখেন। না স্যার, মানে আমি যে ওই সেন্টেন্স গুলাই আর কি নিজের মতো করে মানে ভালো মতো করে লিখি, মানে ওই পয়েন্ট গুলাই নেই আর হ্যাঁ কি। হ্যাঁ 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 হ্যাঁ, নিতে পারেন। এখানে মূল বক্তব্যটা প্রায় থাকে যে অনেক ক্ষেত্রে নিতে পারেন, অসুবিধা নাই, ঠিক আছে। কিন্তু যেটাই নেন অসুবিধা নাই, আপনি মূল প্যাসেজ থেকেও নিতে পারেন। যেমন ধরেন এখানে লেখা আছে জন মিল্টন ওয়াজ ওয়ান অফ দ্য ফেমাস পোয়েটস ইন ইংলিশ লিটারেচার। ওকে, এই যে পুরো লাইনটা, এখন এই লাইনটা তো নিব, কারণ এটা জন মিল্টনের প্রধান লাইন, ঠিক কিনা? জি স্যার। এখন এটা একটা সিম্পল সেন্টেন্স, তাই না? এখন আমরা কি করব দেখেন, এই সেন্টেন্সটা যে আমরা নিব, এইটা নেওয়ার সময় আমাদেরকে একটু হিসাব করে নেবেন। হিসাব করে আমরা কে নিব দেখেন, এইখানে একটা কথা লেখা আছে যে সর্বোচ্চ সিনোনিম ওয়ার্ডস ব্যবহার করা, মানে ওই লাইনটা নেবেন, ওই লাইনের মধ্যে যে শব্দগুলো থাকবে, ওই শব্দগুলোর মধ্যে যে কটা শব্দের আপনি সমার্থক জানেন, আপনি সমার্থক শব্দ ব্যবহার করবেন। যেমন মনে করেন আমরা এখানে কি আছে, এখানে লেখা আছে মনে করেন ফেমাস, নাকি? অ্যান্ড ফেমাস মানে কি? বিখ্যাত। এখন আপনি যদি চিন্তা করেন যে ফেমাসের আর একটা বাংলা বলে, আর একটা ইংরেজি বলেন, পারবেন? আপনি যদি বলেন, ধরেন আমরা বললাম গ্রেটেস্ট, অসুবিধা আছে? না স্যার। দেখেন গ্রেটেস্ট, তাহলে আমরা, মজার ব্যাপার হচ্ছে এই লাইনটা আমরা এখান থেকেই নিলাম, কিন্তু মনে করেন আমাদের প্যাসেজটা, সেন্টেন্সটা আলাদা হয়ে গেল, মনে হলো যে নিজে নিজেই লিখলাম। বুঝছেন কি না? স্যার বুঝতে পারছি। আচ্ছা, তারপরে মনে করেন এখানে আছে ইংলিশ লিটারেচার, লিটারেচারের এটা তো সাহিত্য না, এটার আর ইংরেজি হয়? হয়তো মনে হয়। আচ্ছা, মনে করেন আমরা পারলাম না, যে কটা পারবেন সে কটা নেবেন। এইবার এই পরের লাইনটা, হি ওয়াজ বর্ন, এই লেখা আছে না, আমরা এই পুরোটা দরকার নাই, আমরা জাস্ট বলবো অ্যান্ড হি ওয়াজ বর্ন ইন লন্ডন। ছোট হয়ে গেল না সেন্টেন্সটা? আমাদেরও তো তারিখ টারিখ দেওয়া দরকার আছে, আমরা তো সারাংশ লিখতেছি। বুঝছেন কিনা? জি স্যার। আচ্ছা, তারপরে মনে করেন যে এখানে দেখেন অ্যাট দ্য এজ অফ 17 হি ওয়েন্ট টু ক্যামব্রিজ ইউনিভার্সিটি ফ্রম স্টাডি অ্যান্ড আফটার 7 years অফ স্টাডি হি টুক MA ডিগ্রি ফ্রম দ্যাট ইউনিভার্সিটি। দেখেন আমাদের এই পুরো একটা সেন্টেন্সকে আমরা সংক্ষেপ করে ফেলবো। কিভাবে দেখবেন? বলবেন এই এত 7 years বাদ দেন। হ্যাঁ, আপনি বলবেন হি ওয়েন্ট টু ক্যামব্রিজ ইউনিভার্সিটি ফর স্টাডি, ব্যাস এইটুকু। বুঝতে পেরেছেন? তাহলে বোঝা গেল যে সে ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। এখন এখানে আপনি একটা জিনিস ইয়ে করতে পারেন, যে এই যে ওয়েন টোয়েন বাদ দিলেন, দিয়ে এই স্টাডিটা ওই জায়গায় নিয়ে গেলেন, বললেন যে আমি একটু লিখে দেখাই, কারণ এই জায়গাতে আপনি একটু সিস্টেম করে লিখলেন। আপনি বললেন যে হি স্টাডিড, দেখেন হি স্টাডিড ইন ক্যামব্রিজ ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি। বিষয়টা কি বুঝতে পেরেছেন? স্যার বুঝতে পারছি। ব্যাস, তাহলে আমাদের এত বড় একটা লাইন দেখেন এতটুকু হয়ে গেল। মানে এই সেন্টেন্সগুলো নেবেন ঠিকই, বাট হুবহু কপি করবেন না। আমার কথা কি বোঝা গেল? স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখানে দেখেন দ্য নেক্সট 6 years হি স্পেন্ট অ্যাট হরটন ইন আনপ্রফেশনাল স্টাডি। দরকার আছে কি লাইনটার? গুরুত্ব আছে? না স্যার। দরকার নাই। তারপরে হচ্ছে কি, এই যে এটা নিতে পারেন যে সে হচ্ছে ইন 1641 হি ম্যারিড, হি ম্যারিড ম্যারি পাওয়েল। ব্যাস, এই লাইনটা নেন। এই লাইনটা নেওয়ার সময় একটু ঘুরি নেন, বলবেন হচ্ছে হি ম্যারিড প্যারিওল ইন 1641। বুঝতে পারলেন কি না? এই সালটাকে জাস্ট এই জায়গায় দিয়ে দিলেন, তাহলে তো সেন্টেন্সটা প্যাসেজের মতো থাকলো না।
কি কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। মানে আপনার কাজ হচ্ছে আপনি এই প্যাসেজ থেকেই নেবেন, যে শব্দগুলোর সমার্থক জানেন সেই শব্দগুলোর সমার্থক শব্দ ব্যবহার করবেন, আর ওই সেন্টেন্সগুলোকে বাদছাদ দিয়ে যেটা মূল সেন্টেন্স সেটুকু নেবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার কয়েকটা নিষেধ আছে, নিষেধগুলো শোনেন। নিষেধটা হচ্ছে সেকেন্ড পারসন ব্যবহার করা যাবে না, ভালো করে মনে রাখবেন। আপনার এর মধ্যে যদি কখনো দেখেন যে আপনার এই প্যাসেজের মধ্যে কোনো সেকেন্ড পারসন আছে, কোনো জায়গাতে ইউ আছে, ইউ, ইওর, এগুলো আছে, তাহলে আপনার ইয়েতে সামারিতে ওইগুলো ব্যবহার করা যাবে না। ঠিক আছে? এরপর এই যে ফার্স্ট ব্র্যাকেট এবং এই যে ইনভার্টেড কমা, এর মধ্যে যদি কোনো কিছু থাকে সেই অংশটা বাদ নেওয়া যাবে না। ক্লিয়ার? বুঝতে পেরেছেন কি? জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বাদে আর অন্য কোনো সেন্টেন্স ব্যবহার করা যাবে না। সামারি সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়, কখনোই অন্য সেন্টেন্সে ব্যবহার করা যাবে না। ক্লিয়ার কিনা? মনে করেন ওর মধ্যে একটা ইম্পারেটিভ সেন্টেন্স থাকতে পারে, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকতে পারে, এক্সক্লেমেটিভ সেন্টেন্স থাকতে পারে, কিন্তু এগুলো নেওয়া যাবে না। ক্লিয়ার হয়েছেন? জি স্যার। এই হচ্ছে সামারির লেখার নিয়ম। কখনোই একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, কখনোই এই প্যাসেজ থেকে হুবহু লাইন কপি করবেন না, কিছু না কিছু পরিবর্তন করবেন। যে সেন্টেন্সটাই নেবেন কিছু না কিছু পরিবর্তন করে দিবেন, হয় কিছু অংশ বাদ দিয়ে দিবেন। ঘুরা একটু ঘুরায় পেঁচা রাখতে হবে না স্যার? হ্যাঁ, একটু ঘোরায় প্যাসে লিখবেন। মনে করেন ওই যে আমি আপনাদেরকে যেটা দেখালাম, আমরা ফেমাস ছিল গ্রেটেস্ট করে দিলাম, অসুবিধা নাই, সমার্থক শব্দ হয়ে গেল। তারপরে হি ওয়াজ বর্ন অন ডিসেম্বর 19, এত দরকার নাই আমার, আমার জাস্ট লিখবো হি ওয়াজ বর্ন ইন লন্ডন, তিনি লন্ডনে জন্মগ্রহণ করেন। কত তারিখে কত সালে জন্মগ্রহণ করছে এটা ম্যান্ডেটরি না। একটা মানুষের পরিচয় সম্পর্কে জানতে গেলে, আপনার সম্পর্কে আমি জানবো ধরেন, তা আপনার সম্পর্কে জানতে গেলে আপনি কত তারিখে জন্মগ্রহণ করছে এটা জানা দরকার, নাকি আপনি কোন জেলায় জন্মগ্রহণ করছে এটা জানা দরকার? আপনার গ্রামের নামও দরকার নেই আমার। বুঝছেন কি না? জি স্যার, বুঝছি। তাহলে এক কাজ করেন আপনারা, আপনাদের একটা হোমওয়ার্ক দিই। আপনারা যে কোনো প্যাসেজের ইচ্ছা আপনার, আপনারা প্যাসেজ থেকে প্রত্যেকে একটা করে সামারি লিখে পাঠাবেন। ওকে স্যার। ঠিক আছে? প্রত্যেকে সামারি লিখে ছবি তুলে আমার পাঠিয়ে দিবেন, আমি দেখে দেবো আগামী ক্লাসে। আর আগামী ক্লাসে আপনারা ওই যে কি বলে অ্যান্সারিং কোশ্চেনের ভিডিওটা দেখবেন। আপনাদের এই যে 2 নাম্বার প্রশ্ন, এই প্রশ্নগুলোর অ্যান্সার কিভাবে লিখবেন, সঠিক নিয়ম কি, আমি আগামী একদম প্র্যাকটিক্যালি এই যে প্যাসেজ থেকে দেখাই দিব। ঠিক আছে? স্যার তারপরে আর কি কি থাকবে না বাকি? আচ্ছা, স্যার, তাইলে হ্যাঁ স্যার বলেন। আমার 3 নাম্বারটা একটু স্যার বললেন। হ্যাঁ স্যার। 3 নাম্বার তো এই যে ফিলিং গ্যাপ আগের মতোই। স্যার ওখানে যে মাঝে মাঝে স্যার ওইটাই বেশি ভুল হয়, মানে মানে এটা হচ্ছে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই 3 নাম্বার হচ্ছে আপনাদের সিন প্যাসেজ থেকে আসবে। বুঝতে পেরেছেন? এবং এখানে মজার ব্যাপার হচ্ছে আপনার হুবহু কিন্তু দেওয়া থাকবে না। হ্যাঁ, ওই প্যাসেজের আলোকে থাকবে ঠিকই, বাট হুবহু দেওয়া থাকবে না। এখন আপনাকে ওই যে ফিলিং গ্যাপের যে নিয়ম, সেই নাউন হবে না অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যাডভার্ব হবে, এইগুলা বিবেচনা করে আপনাকে করতে হবে। যেমন দেখেন, ফিশ পপুলেশন পড়ছেন নি আপনারা? ইট ইজ লার্ন ফ্রম দ্য প্যাসেজ। এখানে দেখেন কি বুঝবে, আপনি বলতে পারবেন? কে বলতে পারবেন বলেন তো? কে পারবেন? না স্যার। হ্যাঁ, এই দেখেন, এটা একটা সেন্টেন্স না কনসে? ইট ইজ লার্ন ফ্রম দ্য প্যাসেজ, এটা একটা সেন্টেন্স। আবার গ্লোবাল ওয়ার্মিং ইজ পোজিং, এটা একটা সেন্টেন্স না, এখানে ভার্ব আছে, তার মাঝখানে একটা কনজাংশন লাগবে। হ্যাঁ স্যার দ্যাট হবে। এই যে এইটা চিন্তা করে বসাতে হয়ে গেল। দেখেন, ইট ইজ লার্ন ফ্রম দ্য প্যাসেজ দ্যাট গ্লোবাল ওয়ার্মিং ইজ পোজিং এ গ্রেট, গ্রেট হচ্ছে একটা অ্যাডজেক্টিভের পর একটা নাউন বসবে। বুঝছেন? তাহলে ইট ইজ পোজিং এ গ্রেট টু ফিশ পপুলেশন, তাহলে বলেন ইম্প্যাক্ট, গ্রেট ইম্প্যাক্ট দিলে হয়ে গেল, প্রভাব, ইম্প্যাক্ট দিতে পারেন। তারপর আর কি, ইনফ্লুয়েন্স দিতে পারেন, গ্রেট সাফারিং। সাফারিং দিতে পারেন। এই যে সাফারিং, এইটা মেনলি ব্যাপার কি, যে এখানে একটা অ্যাডজেক্টিভ আছে, তারপরে এর মধ্যে নাউন হবে এই জায়গাতে। এরপর দেখেন ফিশ পপুলেশন ইজ নট, এটা বিভার্ব, বিভার্বের পর একটা অ্যাডজেক্টিভ বসবে নাকি? ফিশ পপুলেশন ইজ নট ড্যাশ ফ্রম দ্য ডেঞ্জার অফ ক্লাইমেট চেঞ্জ, কি দিবেন? ফিশ পপুলেশন ইজ নট ড্যাশ ফ্রম, কি স্যার দেব? ফ্রি ফ্রম।
এই ফ্রি ফ্রম দ্য ডেঞ্জার অফ ক্লাইমেট চেঞ্জ। তো ওকে হয়ে গেল। ফ্রির পরে আমরা একটা প্রিপোজিশন পড়ে ইট ইজ ড্যাশ দ্যাট বলতে পারেন, ইট ইজ সেড দ্যাট নাকি, ইট ইজ সেড দ্যাট বলা হয় যে। তারপরে সাম স্পেসিস অফ ফিশেস উইল বি এক্সটিংক্ট, ডিউ এর পর কি বসে, ডিউ টু টু ডিউ টু। বুঝতে পেরেছেন ব্যাপারটা? এভাবে কিছু প্যাসেজ প্র্যাকটিস করবেন, দেখবেন একলাই বুঝে গেছেন, ওই ফিলিং গ্যাপের মতোই। আর একটা দেখেন নাইলে, আরেকটা দেখাই, ফিঙ্গার তো পারি না স্যার। প্র্যাকটিস করালাম। এই দেখেন 21শে ফেব্রুয়ারি, এটা দেখেন, এই প্যাসেজটা একবার পড়ে নেবেন আগে, তাহলে আপনি ইনফরমেশন আরো বেশি পেয়ে যাবেন। ইজ অবজার্ভ কারণ এই এক প্যাসেজের জন্যই তো এটা আসে নাকি, এই প্যাসেজের ইনফরমেশনগুলো এর মধ্যে থাকবে। সুতরাং প্যাসেজ থেকে এটা পড়ে নেবেন একবার। দেখেন মজার ব্যাপার হচ্ছে এই প্যাসেজটাই শুধুমাত্র আপনার এই প্রশ্নটার জন্য প্যাসেজটা দেওয়া। তাহলে এমনি একবার পড়ে নিলে অটো পেরিবেন। কিরকম, 21 ফেব্রুয়ারি ইজ অ্যান ড্যাশ, এমন একটা জিনিস হবে যার হচ্ছে প্রথম অক্ষরটা ভাওয়েল। ইম্পর্টেন্ট বলতে পারি তো নাকি, স্যার ইম্পর্টেন্ট ডে। ইম্পর্টেন্ট ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি। দেখেন তারপর হচ্ছে উই অবজার্ভ দ্য ডে উইথ এ ভিউ টু, ভিউ টু পর কি ভার প্লাস আইনজি বসে না, রাইট ফর্ম ভার থেকে শিখলাম। স্যার ওকে, তাহলে কি শোয়িং রেসপেক্ট, স্যার পেইং পেইং, শোয়িং, পেইংও দিতে পারেন, শোয়িংও দিতে পারেন, দেখানো, সম্মান দেখানো। দেখেন তারপরে টু দ্য ল্যাঙ্গুয়েজ মাইটার্স, দ্য হিরোইক সানস অফ দ্য সোয়েল স্যাক্রিফাইস দ্য লাইফস ফর দি ড্যাশ অফ বাংলা, কি দিবেন? ডে অফ বাংলা। হ্যাঁ, এটা তো ইন্ডিপেন্ডেন্স না। দ্য হিরোইক সানস অফ দ্য সোয়েল স্যাক্রিফাইস দ্য লাইফস ফর দি ড্যাশ অফ বাংলা, রাইট অ্যাজ অন অফ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ, রাইট অফ বাংলা নাকি দেব, রাইট মানে অধিকার, বাংলার অধিকার। বুঝছেন কি না? অথবা ল্যাঙ্গুয়েজ দি ফ্রিডম। ফর দ্য, না ফ্রিডম হবে না, কারণ এটা তো 21শে ফেব্রুয়ারি। বুঝছেন কি না? স্যার বুঝছি। হুম। তারপরে হচ্ছে দিস স্যাক্রিফাইস লেড দ্য বাঙালিজ টু দ্য ড্যাশ মুভমেন্ট, কি মুভমেন্ট? ল্যাঙ্গুয়েজ। দেখেন দিস স্যাক্রিফাইস লেড দ্য বাঙালিজ টু দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট না, এটা এই আন্দোলনটা হচ্ছে তাকে স্বাধীনতার আন্দোলন, হ্যাঁ স্যার। ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট হবে। ওই দিন পড়লে পারবেন এখানে যে এই আন্দোলনটাকে, এই ভাষা আন্দোলনটা মূলত হচ্ছে স্বাধীনতা আন্দোলনের জন্য কাজে লাগছিল। তাহলে ইন্ডিপেন্ডেন্স Lead মুভমেন্ট, করতে। হ্যাঁ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট। তারপরে হচ্ছে ঈদ, মুভমেন্ট স্যার হবে না কেন? হ্যাঁ হ্যাঁ, ওখানে স্যার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট হবে না কেন? ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট হবে না হচ্ছে, দেখেন দিস স্যাক্রিফাইস লেড দ্য বেঙ্গালিজ টু দ্য, এই যে আন্দোলনটা, এই উৎসর্গটা আসলে এই আন্দোলন করেই তো ভাষা অর্জন হয়েছে নাকি। এই আন্দোলনটা পরবর্তী কাকে ইয়ে করছে, মানে লিড দিছে, ভাষা আন্দোলনটা মূলত স্বাধীনতার আন্দোলনকে লিড দিয়েছে। বুঝছেন নি? দেখেন এই লাইনটা এরকম পাবেন এর মধ্যে, দেখেন ওই কে জানি, এই দেখেন লাস্ট, দিস নিডিল দ্য স্পার্কস অফ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, পাইছেন, অফ বাংলাদেশ। মানে এই আন্দোলনটাই হচ্ছে বাঙালিদের মধ্যে স্বাধীনতা আন্দোলনের মানে স্ফুলঙ্গ জ্বলে ওঠে। বুঝতে পেরেছেন? স্যার এবার দেখেন ইন আদার ওয়ার্ডস দিদেন, অন্য কথাই, ইন আদার ওয়ার্ডস, অন্য ভাষায় ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়ার্ক অ্যাজ দ্য ইন্সপাইরেশন অফ আওয়ার ফ্রিডম। এটা খুব কঠিন কিছু না, আপনি এই প্যাসটা একবার রিডিং পড়ে নেবেন, প্রথম কাজ। রিডিং না পড়লেও আপনি পারবেন, মনে মনে ভাববেন এইটি হচ্ছে আপনাদের ফিলিং গ্যাপ উইদাউট ক্লু। কি বুঝলেন? ফিলিং গ্যাপ উইদাউট কুল। ফিলিং গ্যাপ উইদাউট ক্লু করলাম না আমরা এরকম। হ্যাঁ স্যার। আপনি দেখেন, আপনি যদি মনে করেন বাংলা করবেন না, দেখেন তাও পারবেন, দেখবেন। আমি প্যাসেজ এখনো তো পড়ি নাই, এই পর্যন্ত তো পড়া লাগেনি, এখনো দেখেন এটাও পারবেন। এই যে প্রীতিলতা উয়াদে দর, স্যার এটা মনে হয় এটা প্যাসেজটা পড়লে কি হবে, আপনি ইনফরমেশনগুলো আরো ক্লিয়ার পেয়ে যাবেন। প্রীতিলতা
was a famous face in the history of anti-British movement. She was a brilliant student and complete her dash in philosophy. তাহলে বুঝতেই তো পারেন কমপ্লিট আর স্টাডি নাকি স্টাডি না কমপ্লিটেড হার স্টাডি ইন ফিলোসফি বুঝতে পেরেছেন নি হ্যাঁ স্যার ডিউরিং হার কলেজ ডেজ শি ড্যাশ পার্ট এই যে টেক পার্টের সাথে নাকি টুক পার্ট স্যার টুক পার্ট টুক পার্ট না দেখেন কত সহজ Yes, শি হ্যাড টু ড্রিমস ওয়ান ওয়াজ সোসাইটি ফ্রি ফ্রম নাকি from free from gender discrimination and the other was her motherland without British colonial rule. A few days later, Pritilata engaged herself in Suraya Sen's armed resistance movement. In 1930, সূর্য সেন না বলে? হ্যাঁ হ্যাঁ ওখানে স্যার সূর্য সেন হবে না? হ্যাঁ সূর্য সেনই তো হওয়ার কথা সুরাইয়া সেন লেখা যে সূর্য সেনই তো স্যার ভুল হয়েছে। এটা বানান ভুল হয়েছে এখানে মনে হয় যে হবে ওয়াই হয়ে গেছে সূর্য সেনই হবে হ্যাঁ স্যার দেখেন ইন 1932 she dashed the কি পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব ইন দ্য গেজ অফ ম্যান এটা খুঁজে বের করেন এই যে 32 সালে কি করছিল attack করেছে। সূর্য সেন স্যার আক্রমণ করেছিল। হ্যাঁ এই যে প্ল্যান আক্রমণ অ্যাটাক প্ল্যান করেছিল না ওই তাহলে দেন অ্যাটাক দিয়ে দেন অ্যাটাকড তারপরে দেখেন দ্য অ্যাটাক ওয়াজ সাকসেসফুল বাট শি কমিটেড সুইসাইড এই যে ইস ফ্রম স্কেপ অ্যারেস্ট নাকি কি মানে টু সরি স্কেপ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম তার আগে টু বসে টু স্কেপ অ্যারেস্ট হয়ে গেল আপনি যদি প্যাসেজ নাও পড়েন আপনি মনে মনে ভাবেন এটা ফিলিং আপ উইদাউট ক্লু এইভাবে ভাবলেও আপনি পেরিয়ে যাবেন আর প্যাসেজটা যদি একবার পড়ে নেন তাহলে তার ভালো লাগে না বুঝতে পেরেছেন তখন নিজে থেকেই হয়ে যাবে। নিজে থেকে হয়ে যাবে শোনেন আমি একটা কথা বলি শোনেন আমি একটু কথা বলি ঘটনা হচ্ছে আমাদের শিক্ষার্থীরা এগুলো পারে না কেন জানেন আমাদের শিক্ষার্থী এগুলো পারে না একটাই কারণ সে কোনোদিন পড়েনি সে কোনোদিন জানেও না কিভাবে করতে হয় আর ও ভাগই শেষ ভয়ে তা পারবো না নি কিভাবে করবে তা বুঝছেন আপনি কয়েকটা বোর্ড এমনি প্র্যাকটিস করেন দেখবেন আপনার কাছে এটা সহজ হয়ে গেছে বুঝলেন কি না স্যার হ্যাঁ স্যার ওকে তো ঠিক আছে তাহলে আর কি কোনো কথা আছে স্যার তাহলে সেকেন্ড পেপারে স্যার কি করবেন? এটা শেষ করে নি আগামী ক্লাসে ডাব্লিউএস কোশ্চেন হবে হ্যাঁ স্যার একদিন একটু গ্রাফ এন্ড চার্ট নিয়ে বোঝাতে হবে সবগুলাই বুঝাই দেবো অসুবিধা নেই আমরা আস্তে আস্তে আগায় থাকি একটা একটা করে শেষ করতে থাকি ঠিক আছে হ্যাঁ স্যার এখন যে টপিকগুলো আছে না এগুলা খুব জটিল টপিক না একদিন বুঝাইলেই দেখবেন একদিনে 2-3টা করে টপিক শেষ হয়ে যাবে জি স্যার আগে তবে ওই যে ডাব্লিউএস কোশ্চেনটা আগামী ক্লাসে বুঝাইলে বহুত বুঝাইনি হয়ে যাবে বুঝছেন আপনি কিন্তু আপনারা ডাব্লিউএস কোশ্চেনের ওই ভিডিওটা দেখবেন ভিডিও দুইটা না দেখলে কিন্তু বুঝবেন না বলে দিলাম স্যার সেকেন্ড পেপারে স্যার কি করবেন? পরীক্ষা নেবেন কি? নিব আগে শেষ করে নি ডাব্লিউএসটা শেষ করি তারপরে স্যার ঠিক আছে ডাব্লিউএসটা শেষ হয়ে গেলে তারপর আগামী ক্লাসে আপনারা সিদ্ধান্ত দিন যদি পরীক্ষা দেন তাহলে পরীক্ষা দিব আর যদি অন্য কোনো জরুরি টপিক থাকে শোনেন পরীক্ষাটা নেওয়া হচ্ছে আপনাদের যাচাই করা কিন্তু যদি এমন করা যাবে না যে আমাদের টপিক বাদ আছে আর আমরা পরীক্ষা নিয়ে ব্যস্ত আছি ব্যাপারটা এরকম করা যাবে না কিন্তু টপিকগুলো শেষ করতে হবে সাথে সাথে পরীক্ষাও নিতে হবে ঠিক আছে আমরা তো স্যার পরীক্ষা না নিলে স্যার সেকেন্ড পেপার স্যার তো আমরা তো ওইভাবে পড়ি না স্যার পরীক্ষা নিলে স্যার তাও ওই পড়া হয় হ্যাঁ পরীক্ষার ওসিলাতে একবার পড়া হয় এই জন্য আমরা দরকার সপ্তাহে একটা করে পরীক্ষা নিয়ে নিব অসুবিধা নেই যে টপিক আছে না আপনাদের আগামী কয়দিন আগামী 10 দিনের মধ্যে মোটামুটি 3-4টা ক্লাসের মধ্যে মোটামুটি শেষ হয়ে যাবে প্রায় সব স্যার স্যার বেশি তো নাই। যেমন মনে করেন আপনাদের যে ইয়েগুলো আছে না রাইটিং পার্ট তো কিছু হয় নাই মনে হয় না হ্যাঁ স্যার রাইটিং পার্টে যে টপিকগুলো আছে না ধরেন এই যে এইগুলা তো ক্লাস দেওয়া আছে আমি আপনাদেরকে বললাম যে আপনারা এই যে ইমেলে ভিডিওটা দেখবেন তারপরে যে ডায়লগের ভিডিও দেখবেন এই ভিডিওগুলো দেখলেই আপনারা পারবেন কম মিনিট করে লাগবে একটা ভিডিও দেখতে একটা ক্লাস দেখলেই হয়ে যাবে এগুলো কিছুই না স্যার একটু আপনাদেরকে হোমওয়ার্ক দিলেন হয় লিখলে স্যার অনেক ভালো হয়। হ্যাঁ এই যে মনে করেন আপনাদেরকে বললাম যে আপনারা এই যে ভিডিওটা দেখবেন এটার লিখে একদম আমার একটু লিখে পাঠাবেন একটা যে কোনো একটা প্রশ্ন থেকে আপনারা লিখে পাঠাবেন তাইলে হয়ে গেল বুঝছেন নি স্যার লিখলে অনেক ভালো। হ্যাঁ এখানে একটু বোঝানো লাগবে কোনটা এর মধ্যে বোঝানোর মধ্যে দেখেন এর মধ্যে হচ্ছে প্যারাগ্রাফ তার বোঝানোর কিছু নাই তারপরে হচ্ছে
এই স্টোরি রাইটিং নিয়ে একটু নাই বুঝাইলাম, অসুবিধা নাই। এখন যে টপিক আছে না, এই টপিকগুলো খুব দ্রুত শেষ হবে, এগুলা জটিল কিছু নাই। আপনাদের জটিল যা ছিল সেগুলা মনে করেন ফিলিং গ্যাপ, গ্রামার, এই গ্রামার টপিক সেকেন্ড পেপারের এগুলাই। ওকে, ঠিক আছে, তাহলে বিদায় নিলাম। হ্যাঁ, আচ্ছা স্যার, এখানে হিস্টোরি যখন হচ্ছে পরীক্ষায় হিস্টোরিটা দেয়, তখন স্যার অনেক সময় স্যার মানে বোঝা যায় না যে হিস্টোরিটা কোন টপিক সম্পর্কে দিয়েছে স্যার। ওইটা এক্ষেত্রে তখন একটু আপনার স্যার সমস্যা। ইচ্ছা অনুযায়ী করতে হবে। হ্যাঁ, যখন বোঝা যাবে না তখন ইচ্ছা অনুযায়ী করতে হবে। আপনি ওই যেভাবে গল্পটা শেষ করবেন ওইরকম ভাবে গল্পের একটা নাম দিতে হবে, বুঝতে এখন পেরেছেন? যদি মনে করেন স্যার ওই যে টপিকটা দেয় ওই টপিকের সাথে যদি স্যার না মিলে তখন তো স্যার সমস্যা না স্যার? না না না, সমস্যা নাই। আরে তো আপনি গল্পটা, আপনি তখন হচ্ছে গল্পকার, আপনি গল্পটা যেভাবে শেষ করবেন ওটাই হচ্ছে গল্প। এইভাবে। আর একটা লোক মনে করেন অ্যাক্সিডেন্ট করলো আর আপনি সে চোখে দেখলেন, এখন এই গল্পটা আপনি চাইলে ওই লোকটাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারেন, চিকিৎসা করে সুস্থ করতে পারেন, অথবা আপনি ওই দেখি বাড়ি চলে যেতে পারেন, লোকটা মরে যেতে পারে, অসুবিধা নাই। আপনি যেমনভাবে স্যার গল্পটা শেষ করবেন ওইরকম ভাবে গল্পের একটা নাম দিতে হবে। স্যার আচ্ছা আমরা তো হচ্ছে কমপ্লিটিং স্টোরি লিখি স্যার, লাস্টে যে একটা মূল বাক্য লিখি, হ্যাঁ, মোরাল অফ ওটা দ্য যে স্টোরি। তৈরি, হ্যাঁ স্যার তৈরি করে লিখলেও কি ওরকম একটা লিখতে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, একটা মোরাল অফ দ্য স্টোরি তো দিতে হবে। গল্পের মোরাল স্যার কি? তো গল্পের মোরালের ব্যাপারে আপনাদের একটা কথা বলে দিই এখনই। চেষ্টা করবেন গল্পের মোরালটা সবসময় একটা প্রবাদ বাক্য দেওয়ার। ওই টাইপের কোনো প্রবাদ বাক্য, যদি সময় নিয়ে কোনো কথা হয় তাহলে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এরকম একটা দিয়ে দিলেন। মনে করেন সততা নিয়ে কথা, তাহলে অনেস্টি দ্য বেস্ট পলিসি, মানে ওই রকম ওই রিলেটেড একটা প্রবাদ বাক্য দিয়ে দিবেন। স্যার এবার বেশি অর্ধেক বোর্ডেই কমপ্লিটিং স্টোরি তৈরি করে দেওয়া স্যার। তৈরি করে দেওয়াটাই বেশি আসে, বুঝছেন? আর ওই স্যার যেটা পুরনো কাহিনী, মানে আগের গল্প, ওইগুলো খুব কম আসে। আসে না এরকম না, কম আসে, আবার এবার দিতেও পারে, বলা যায় না। আগের আমার স্যার বছরগুলোতে তো আগের তাই দিত। সাইড দিয়ে স্যার কমন দিছিল স্যার। কম তো দেই। ওকে, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। স্যার আসসালাম। স্যার ভালো থাকেন। আল্লাহ হাফেজ।